বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে মুক্তার ভূত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1899 সালের 30শে মার্চ। ছোটদের জন্য লিখেছেন অনেক ভালো ভালো গল্প। 1932 সালে ব্যোমকেশ বক্সির মাধ্যমে তার আত্মপ্রকাশ। আজকের গল্পটি সব ভূত অদ্ভুত বই থেকে নেওয়া হয়েছে। গল্প পাঠে ও সূত্রধরের ভূমিকায় আমি সুপ্রিয়। শুরু হচ্ছে মুক্তার ভূত। শিবু মুক্তার আর বেনি মুক্তারকে মহকুমায় সকলেই চিনত। তাদের মতন ধূর্ত ধরিবাজ লোক ও তল্লাটে আর ছিল না। লোকে যেমন তাদের চিনত তেমনি ভয়ও করত। একবার তাদের পাল্লায় পড়লে আর রক্ষে ছিল না। যোগ যেমন গা থেকে রক্ত শুষে নেয়, অথচ জানতেও পারা যায় না, তারাও তেমনি মিষ্টি কথায় ভুলিয়ে টাকা শুষে মক্কেলদের সর্বশান্ত করে দিত। আদালতে দুজনের মধ্যেই রেষারেষি চলত, আবার বাইরে ভাবও ছিল। কিন্তু শিবু মক্কেল বলতো, বেনিটা কি জানে, ওকে এক তুড়িতে উড়িয়ে দেব। আবার বেনিও নিজেদের মক্কেলকে বলতো, সে বুটা আস্ত গাদা, আইনের প্যাচে পেলেও দফা করবো। কিন্তু সন্ধেবেলায় একজন আর একজনের দাওয়ায় বসে তামাক না খেলে ঘুম হতো না। এমনিভাবে দুই মুক্তারই সারা জীবন পরস্পরের সঙ্গে বাইরে বন্ধুত্ব আর ভিতরে শত্রুতা করে ক্রমে ক্রমে বুড়ো হয়ে গেল। দুজনেরই বেশ টাকা কড়ি ঘর বাড়ি হয়েছে। বলতে গেলে তারাই দেশের মধ্যে সবচেয়ে গণ্যমান্য হয়ে উঠেছে। বারোয়ারি দুর্গাপুজোয় এক বছর শিবু প্রেসিডেন্ট হয়, পরের বছর বেনি প্রেসিডেন্ট হয়। স্কুল কমিটিতেও তাই, কেউ কারোর চেয়ে খাটো নয়। ওদের দুজনের মধ্যে বোধহয় শিবুরই ফিজলে বুদ্ধি বেশি ছিল। সে একদিন মনে মনে মতলব করল বেনিকে সে ঠকাতে পারেনি। বুদ্ধির যুদ্ধে কখনো বেনি জিতেছে, কখনো শিবু জিতেছে। ফলে কেউ বড়াই করে বলতে পারতো না যে আমি বেশি চালাক। শিবু মুক্তার ফন্দি ঠিক করে। হঠাৎ একদিন সন্ধেবেলা হন্তদন্ত হয়ে বেনিকে গিয়ে বললে, ভাই বেনি, বড় বিপদে পড়েছি, 50টা টাকা ধার দিতে পারো? কালই ফেরত পাবে। বেনি শিবুর মতলবটা বুঝতে পারল না, বললে, তার কি, নিয়ে যাও না। শিবু টাকা নিয়ে নিজের বাড়িতে গ্যাট হয়ে বসল। পরদিন টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু শিবুর দেখা নেই। বেনির মন উতলা হয়ে উঠল। তারপর আরও 2 দিন কেটে গেল, কিন্তু শিবুর টাকা দেওয়ার কোনো চেষ্টাই দেখা গেল না। বেনি মহা ফাঁপড়ে পড়ল। সে বুঝলে শিবু তাকে বিষম ঠকিয়েছে, কিন্তু লজ্জায় সে কথা কারুর কাছে বলতে পারলে না। হ্যান্ড নোট না লিখিয়ে শিবুকে সে টাকা দিয়েছে, একথা জানাজানি হলে দেশশুদ্ধ লোক হাসবে আর বলবে, বেনি মুক্তাটা গাধা। শিবু তাই চায়। বেনি মুক্তার ভেবে ভেবে আধখানা হয়ে গেল। শিবুর সঙ্গে যখনই দেখা হয় বেনি ফিস ফিস করে বলে, ভাই শিবু, আমার টাকাটা। শিবু হেসে বলে, ভাই বেনি, বুড়ো হয়ে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? টাকা আবার আমি কবে নিলুম? বেনি রেগে বললে, দেবে না তাহলে? আচ্ছা, আমিও দেখে নেব। শিবু হা হা করে হেসে বললে, বেশ তো, মকদ্দমা করো না, হ্যান্ড নোট আছে নিশ্চয়ই। বেনি রাগে দাঁত কড়মড় করতে করতে চলে যায়। ক্রমে কথাটা চারদিকে রাষ্ট্র হয়ে গেল যে বেনির 50 টাকা শিবু মুক্তার বেবাক ঠকিয়ে নিয়েছে। সবাই আহ্লাদে আটখানা। ভাবলে, আহা, কাকের মাংস কাকেই খায়। বেনিকে সকলে জিজ্ঞাসা করতে লাগলো, হ্যাঁ দাদা, তুমি নাকি লেখাপড়া না করেই শিবুদাকে টাকা ধার দিয়েছিলে? শেষে তোমার এই দুর্বুদ্ধি হলো? বেনি কিন্তু কিছুতেই মানতে চায় না। ঘাড় নেড়ে বলে, আরে না না না, ও সব শিবুটার মিথ্যে কথা। দাঁড়াও না, শিবুকে আমি।
যখনই একলা থাকে তখনই শিবুর পোজামির কথা ভেবে দাঁত কড়মড় করে আর গালাগাল দেয়। এমনিভাবেই টাকার কথা ভেবে ভেবে বেনি অসুখে পড়ল। একে বুড়ো বয়স, তার উপর টাকার শোক। বেনি যায়। ডাক্তার বদ্যিরা তার অবস্থা দেখে আশা ছেড়ে দিল। বেনি কিন্তু তখনও টাকার আশা ছাড়েনি। কেবলই ভাবছে কি করে শিবুর কাছ থেকে টাকা উদ্ধার করবে। তার আর কোনো চিন্তা নেই। যখন বদ্যিরা নারী দেখে বললে, হরিনাম করো, গঙ্গা নারায়ণ ভ্রম, গঙ্গাজল মুখে দাও, শেষে মরণের আর দেরি নেই দেখে বেনি শিবুকে ডেকে পাঠালে। শিবু এসে তার পাশে বসতেই বেনি আর সকলকে সরে যেতে বললে। সবাই সরে গেলে বেনি কটমট করে শিবুর দিকে চেয়ে বললে, আমার টাকা। শিবু মনে মনে হেসে বললে, কিছু ভেবো না ভাই বেনি, তোমার টাকা ঠিক আছে। এখন হরিনাম করো। তোমার ভালো মন্দ কিছু একটা হলেই তোমার টাকাটা তোমার ছেলেকে দেব। তুমি নিশ্চিন্তা হয়ে বৈকুণ্ঠে যাও। বেনি বললে, না, তুমি তুমি এক্ষুনি দাও। শিবু বললে, এখন টাকা কোথায় পাবো ভাই? কালই তোমার ছেলের হাতে দিয়ে দেব, তুমি ভেবো না। শিবু দেখলে মিনিট 10 মধ্যেই বেনি পটল তুলবে। সে বললে, আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকাটা আনছি। বলে সে চলে গেল। নিজের বাড়িতে ফিরে শিবু গম্ভীর হয়ে বসে রইল। তারপর বেনির বাড়ি থেকে যখন মরা কান্না উঠেছে, তখন সে আবার বেনির বাড়িতে গিয়ে হাজির হলো। যেন কত সুখই না পেয়েছে। এমনিভাবে কাঁদতে কাঁদতে বেনির ছেলেকে সান্ত্বনা দিতে লাগলো। বললে, তা কিছু ভেবো না বাবা, তোমাদের সব ভার আজ থেকে আমি নিলুম। বেনি আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, তা সে যাকগে, সে টাকা আমি তোমাকেই দিলুম। হ্যান্ড নোটগুলো আমি সব ছিঁড়ে ফেলে দেব। পাড়াপড়শি যারা ছিল তারা শুনে তো অবাক হয়ে ভাবতে লাগলো, তাই তো, কি আশ্চর্য, শিবুর সঙ্গে বেনির এত ভালোবাসা ছিল। পাড়ার অনেক ছেলে ছোকরা জুটে বেনির মরাটাকে কাঁধে করে শ্মশানে নিয়ে চলল। শিবুও বন্ধুত্বের খাতিরে সঙ্গে গেল। ইচ্ছেটা বেনির শেষ দেখে তবে বাড়ি ফিরবে। গঙ্গার ধারে শ্মশানঘাটে যখন সবাই পৌঁছালো, মরা নামিয়ে ছেলে ছোকরারা কাঠের সন্ধানে বেরোলো। শিবু বুড়ো মানুষ, তাই সে মরা ছুঁয়ে ঘাটেই বসে রইল। কেউ কোথাও নেই। শিবু এক লাঠি মরার চালি ধরে বসে আছে আর ভাবছে, বেনিকে কি ঠকারিরা ঠকিয়েছি। টাকাকে টাকা পেলুম, আবার বেনিটা মরেও গেল। এখন আমি একলাই মুক্তারি করব, আর আমায় পায় কে? মনের আনন্দে শিবু একটা বিড়ি ধরিয়েছে। এমন সময় হঠাৎ পিছন দিক থেকে প্রচণ্ড জোরে চড় খেয়ে শিবু চিৎপাত হয়ে পড়ে গেল। ধর্মর করে উঠে চারিদিক তাকিয়ে দেখল, কেউ কোথাও নেই। বেনির মরা চালির ওপর শুয়ে আছে। কে চড় মারল? শিবু জীবনে অনেক মরা পুড়িয়েছিল, তাই শ্মশানে তার ভয় ছিল না। সে ভাবলে, এ কি হলো? তবে কি কোনো শকুনি বা কিংবাগীত তার গালে পাখার ঝাপটা মেরে চলে গেল? কিন্তু তাই বা কি করে হবে? আকাশে তো একটাও পাখি নেই। শিবুর বড়ই ভাবনা হলো। সে সতর্কভাবে বসে মরা পাহারা দিতে লাগলো। শিবু মরার পায়ের দিকটায় বসেছিল। হঠাৎ মরাটা এক পা তুলে ক্যাঁত করে তার পেটে একটা লাথি কষিয়ে দিয়ে আবার যেমনকে তেমন শুয়ে রইল। লাথি খেয়ে শিবু কোক করে উঠল, কিন্তু তবুও সে সহজে ভয় পাওয়ার পাত্র নয়। তার মনে হলো বেনিটা নিশ্চয়ই মরেনি। তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করবার এই ফন্দি বার করেছে, নইলে কখনো মরা লাথি মারতে পারে। শিবু বেনির নাড়ি টিপে দেখলে নাড়ি নেই, গা বরফের মতন ঠান্ডা। তখন বুকে কান রেখে দেখল শব্দ শোনা যাচ্ছে কিনা, কিন্তু বুকও একেবারে নিস্তব্ধ।
এই দেখে শিবুর ভীষণ ভয় হলো। বেনি যে মরে গিয়েছে তাতে কোনো সন্দেহ নেই, সুতরাং এই বেনির ভূত ছাড়া আর কেউ হয়ে যায় না। বেনি যে ভূত হয়েও সেই 50 টাকার কথা ভোলেনি তা বুঝতে পেরে শিবু উঠে পালাতে গেল। কিন্তু পালাবার জোর ছিল কি? যেই সে মরার বুক থেকে মাথা তুলতে যাবে অমনি বেনির মরা তড়াক করে চালির ওপর উঠে বসে 2 হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরল। শিবু গলা ছাড়াবার জন্য যতই টানাটানি করে বেনির মরা ততই তাকে আঁকড়ে ধরে। শেষে সেই শ্মশানের উপর মরায় মানুষে দস্তুর মতন কুস্তি বেঁধে গেল। এ উঠে তো ও পড়ে, ও পড়ে তো এ ওঠে। শিবু যেই পালাতে যায় অমনি বেনির মরা তাকে লেং মেরে ফেলে দেয়। বাবা রে, মারে গেলুম রে, ভেঙে গেল গো, আমার কোমর ভেঙে গেল। চেঁচাতে লাগলো আর মরার সঙ্গে লড়াই করতে লাগলো। কিন্তু ভূতের সঙ্গে শিবু পারবে কেন? বেনির মরা একেবারে নাছোড়বান্দা। কিছুক্ষণ পরেই শিবু ক্লান্ত হয়ে পড়ল। ইতিমধ্যে ছেলে ছোকরারা কাঠ জোগাড় করে ফিরছিল। তারা শিবুর চিৎকার শুনে দৌড়ে এসে যে দৃশ্য দেখলে তাতে তাদের বুকের রক্ত প্রায় ঠান্ডা হয়ে গেল। তারা দেখলে বেনির মরা আর শিবু চালির উপর পাশাপাশি গলা জড়ি করে বসে আছে। মরার মুখে বিন্দু মাত্র বিকৃতি নেই। তার একটা হাত সানাসির মতন শিবুর গলায় জড়িয়ে আছে। শিবুর মুখ ভয় নীল হয়ে গেছে। সে মাঝে মাঝে উঠে পালাবার চেষ্টা করছে, কিন্তু পালাতে পারছে না। বসে পড়ে ঠক ঠক করে কাঁপছে। শিবুর ছেলেও এসছিল। তাকে দেখে শিবু ভেউ ভেউ করে কেঁদে উঠল। আর সে বারবার বলতে লাগলো, শিগগিরই যা বাবা, শিগগিরই যা। 50 টাকা বেনির বৌমার হাতে আগে গিয়ে দিয়াই, নইলে বেনি আমাকে ছাড়বে না। শিবুর ছেলে বাপের অবস্থা দেখে বাড়ি দৌড়ালো, আর সকলে আলো জেলে চালি ঘিরে বসে রইল। পোড়াবার উপায় নেই। পোড়াতে হলে দুজন মোক্তারকে একসঙ্গেই পোড়াতে হবে, কারণ বেনির মরা তখনও শিবুর গলা চাপটে ধরে বসে আছে। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে মোক্তার ভূত। শিবু মোক্তার ভূমিকায় রূপঙ্কর, গল্প পাঠে ও বেনি মোক্তার ভূমিকায় আমি সুপ্রিয়, অন্যান্য চরিত্রে রনিত, আবহ সঙ্গীত ও বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয়, পোস্টার ডিজাইন শ্রীজু ও অধীপ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সপ্তাহে ঠিক রাত 9টায় ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যে ভূত। শুভরাত্রি।